শুভ সকাল দর্শক, দেশে এবং প্রবাসে যে যেখানে বসে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, এর মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকে এবং এগুলোর পর্যালোচনা করে থাকে এবং একই সাথে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত থাকেন। একটু পরেই তার সাথে আপনাদেরকে যুক্ত করে দিব সমসাময়িক বিষয়গুলো নিয়ে কথা বলবার জন্য। এর আগে চলে যাচ্ছি মূল আয়োজনই। আমার হাতে থাকা পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম জানাবো আপনাদেরকে। আমরা দেখছি যে দর্শক, একটি বিজয় বিজয়, যেখানে ইসরায়েলের যুদ্ধবিরতির ঘোষণার পর ইরানের বিভিন্ন শহরে বিজয় উল্লাস করে দেশটির জনগণ। আমরা দেখছি আবার বিভিন্ন মাধ্যমে ইসরায়েলের জনগণও সেটি তাদের বিজয় বলছে। যুদ্ধবিরতির পরেও সংঘাতের রেশ, ইরান ইসরায়েল সংঘাত কোনো স্থায়ী সমাধান নয় ট্রাম্প। ইরান সংলাপের জন্য প্রস্তুত পেজুশকিয়ান, অভিযানের সব লক্ষ্য পূরণ হয়েছে নেতানিয়াহু, সব পক্ষেরই বিজয় দাবি। আমরা বলছিলাম যে এমনটি দর্শক, যেখানে আমরা দেখছিলাম যে ইরানের জনগণ কিন্তু বিভিন্ন শহরে বিজয় উল্লাস করেন এবং বিজয় মিছিল করেছে। সেই দিক থেকে অভিযানের সব লক্ষ্য পূরণ হয়েছে বলেও জানিয়েছেন ইসরায়েলের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তিনিও কিন্তু বলছেন যে তাদের যেই লক্ষ্যমাত্রা ছিল সেটি কিন্তু পূরণ হয়েছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যদিও এই যুদ্ধের মধ্যে দ্বিতীয় দেশ হিসেবে হস্তক্ষেপ করেছিল, কিন্তু এরপরেও তিনি কিন্তু বলেছেন যে আসলে সংঘাত কোনো স্থায়ী সমাধান কোনো বিষয় হতে পারে না। ফলে এই যে যুদ্ধবিরতি, সেই যুদ্ধবিরতিতে আসলে এটা কতটুকু পর্যন্ত যাবে সেটি একটি দেখবার বিষয়। কারণ আমরা এর আগেও দেখেছিলাম ফিলিস্তিনের সঙ্গে যখন ইসরায়েলের যুদ্ধ চলছিল, এখনও যেটি আসলে থেমে থেমে চলছে, সেই জায়গা থেকে আমরা দেখছি যে ইসরায়েল কিন্তু এই যুদ্ধবিরতির পরও ফিলিস্তিনে হামলা করেছে এবং সেখানকার মানুষকে হত্যা করেছে। সেই জায়গা থেকে ইরানের সাথে আবার সেই ধরনের ঘটনা তারা ঘটাবে কিনা সেটি একটি বিষয়। আমরা এখনও দেখেছিলাম যে আসলে এই যুদ্ধবিরতির পরও কিন্তু পাল্টাপাল্টি হামলা দুদেশেই হয়েছে। সেই জায়গা থেকে এটি আরও বেশি স্থায়ী হবে কিনা এবং এই যুদ্ধবিরতি কতদিন পর্যন্ত থাকবে এবং আবারও কেউ আসলে সেখানে উস্কানি দিবে কিনা সেটি এখন একটি দেখবার বিষয়। তবে আপাতত সেটি পুরো বিশ্বের কাছে একটি স্বস্তির খবর যে এই যুদ্ধবিরতির খবরটি আমরা দেখছিলাম যে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের মানুষ কিন্তু বিপাকে পড়েছিল, বিশেষ করে বাংলাদেশের শ্রমজীবী মানুষ। সেই দিক থেকে আমরা দেখেছি যে এই যুদ্ধবিরতির ফলে সারা বিশ্বের মধ্যে একটি স্বস্তি ফিরেছে, বিশেষ করে স্বস্তি ফিরেছে ইরান এবং ইসরায়েলের মধ্যকার জনগণের মধ্যে। যেই চাপা একটা উৎকণ্ঠা ছিল সেটি কিন্তু আপাতত স্থমিত রয়েছে। এর পাশে আমরা দেখছি উত্তর অ্যাপার্টমেন্ট প্রকল্পে টাকা লোপাটের ছক, ভবন ও সড়ক নির্মাণে অস্বাভাবিক ব্যয় প্রস্তাব করেছে রাজুকের প্রস্তাবে আপত্তি জানিয়েছে পরিকল্পনা কমিশন। রোহিঙ্গা পুষিয়ে নিয়ে বাড়ছে উদ্বেগ, প্রতিদিনই পুশব্যাক করাচ্ছে ভারত। ১,৫০০-এর বেশি নারী পুরুষ শিশুকে ফেরত, কলকাঠি নাড়ছে আওয়ামী লীগের পলাতক নেতারা। এরপরে একনেকে ১৭ প্রকল্প অনুমোদন, চীন বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। ব্রিটেনের রাজনীতি কি এতই ভঙ্গুর, প্রশ্ন দুদক চেয়ারম্যানের। মানবতা বিরোধী অপরাধ, হাসিনা সহ ৩ জনের অভিযোগ গঠনের শুনানি ১ জুলাই। জানাছিলাম দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম রয়েছে যুগান্তর পত্রিকা। যুগান্তরের সংবাদ শিরোনাম জানাবো আপনাদেরকে দর্শক। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মঙ্গলবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বীরশেবায় বিধ্বস্ত একটি ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়া হতদের খোঁজে নিরাপত্তা কর্মকর্তারা। মার্কিন ঘাঁটিতে হামলার পরে যুদ্ধবিরতি, অবশেষে হার মানল ইসরায়েল। ইরানের বিরুদ্ধে আর কোনো হামলা চালানো হবে না, যুদ্ধবিরতি লঙ্ঘনে দুপক্ষের উপর বিরক্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। আশুলিয়া হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিল, ৬ জনকে পুড়িয়ে মারায় ১৬ জনের সম্পৃক্ততা মিলল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ১ জনকে জীবন্ত পুড়িয়ে মারা হয়, যাচাই বাছাই শেষে ফরমাল চার্জ দাখিল করবে প্রসিকিউশন। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি ১ জুলাই। গুমের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ল। ফুটো হয়ে গেছে তেল আবিবের বুক, মানচিত্রে একখণ্ড গাজা ইসরায়েলের দম্ভ চূর্ণ। কে হারলো কে জিতল সেই প্রশ্ন এখনও নিতান্তই রসিকতা, খোলা চোখেই তার উত্তর দেখছে গোটা বিশ্ব। ইরানের সরকার বদলের মার্কিন লক্ষ্য পূরণ হয়নি, মব ভায়োলেন্সে দমবে না কঠোর পদক্ষেপ ছাড়া। 10 মাসে সারা দেশে মবের শিকার হয়ে গণপিটুনিতে 174 জন মারা গেছেন। দাঁড়িপাল্লা প্রতীক নিবন্ধন ফিরে পেল জামাত। আমরা দেখছিলাম যে জামাত ইসলামের নিবন্ধন কিন্তু বাতিল করা হয়েছিল, সেই জায়গা থেকে তারা নিবন্ধনও ফিরে পেয়েছে এবং একই সাথে তাদের যে প্রতীক, সেই প্রতীক পাওয়ার ব্যাপারেও তারা আশাবদ্ধ ছিল এবং তারা কিন্তু তাদের যে প্রতীক দাঁড়িপাল্লা, সেই দাঁড়িপাল্লা প্রতীকও ফিরে পেয়েছেন। রয়েছে ইত্তেফাক পত্রিকা। ইত্তেফাক সেই একই সংবাদ, যুদ্ধবিরতির ঘোষণা যেভাবে এলো। গতকাল যুদ্ধবিরতির কয়েক ঘন্টা আগে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বীরশেবা শহরের কয়েকটি বাড়ি ও গাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়, সেখানেই চলছে উদ্ধার কাজ। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা কয়েক ঘন্টার মধ্যে লঙ্ঘন, পরস্পরকে দুষছে ইরান ও ইসরায়েল। ইরানে হামলার পর দলের অভ্যন্তরে চাপে পড়েন ট্রাম্প, স্বাগত জানিয়েছেন রাশিয়া ও তুরস্ক।
আবার পরমাণু কর্মসূচি শুরু করার ঘোষণা ইরানের, সরকার পরিবর্তন নয়, তবে তেহরানের পরমাণু অস্ত্র বানাতে পারবে না ট্রাম্প। 7 বিভাগীয় শহরে হবে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, একনেকে 17 প্রকল্প অনুমোদিত। এরপর নিচের দিকে আমরা দেখলাম গ্রেফতারকৃত হানিফ নুরুল হুদাকে লাঞ্ছনা, প্রধান অভিযুক্তকে মোজাম্মেল জালি এখনো অধরা, মামলার পর অভিযুক্তদের একজন গ্রেফতার। দাঁড়িপাল্লা প্রতীক স্বনিবন্ধন ফেরত পেল জামাত। বিশ্ববিদ্যালয়ে নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে থাকায় হত্যা মামলা ফাঁসানো হয়। সংবাদ সম্মেলনে বেরুবি শিক্ষক মাহমুদুল হক। বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টে মাঠে গড়াচ্ছে আজ। রয়েছে নয়া দিগন্ত পত্রিকা। নয়া দিগন্ত পত্রিকা সংবাদ সম্মেলন সেটি জানাচ্ছি এখন। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূত লুজিম প্লান্না সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টার সাথে কসোভোর রাষ্ট্রদূতের সাক্ষাৎ। রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবন জীবিকা উন্নয়ন সহ 17 প্রকল্প অনুমোদন, বাস্তবায়নে খরচ 9,000 কোটি টাকা। ইরান ইসরায়েল ভঙ্গুর যুদ্ধবিরতি লঙ্ঘন না করার আহ্বান ট্রাম্পের। নতুন হামলা থেকে বিরত ইসরায়েল। ইরানে 610 জন নিহত। তেহরানে পরমাণু বিজ্ঞানী নিহত। কাতারের মধ্যস্থতা, যুদ্ধবন্ধের ঘোষণা দিলেন ট্রাম্প। গণ অভ্যুত্থানে বর্ষপূর্তিতে অন্তর্বর্তী সরকারের মাসব্যাপী কর্মসূচি। নিবন্ধনের জন্য ইসিতে বাহরি নামের 147 দলের আবেদন। হাসিনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 1 জুলাই। ইরানে আটকে পড়া বাংলাদেশিদের প্রথম দলকে দেশে পাঠানোর উদ্যোগ। সাক্ষাৎকার মানসুর চাবৌসি যুদ্ধবিরতির কোনো প্রয়োজন মনে করছেন না ইরান। 3 জেলায় 46 জনকে পুশিন বিএসএফের। জামাত আমির ডক্টর শফিকুর রহমানের সাথে বৈঠকের আগে ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলারকে স্বাগত জানান নেতারা। ভুটানের সাথে দ্বিপক্ষীয় সহযোগিতা গভীর করার সুযোগ রয়েছে। দাঁড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরে পেল জামাত আমিরের সাথে ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূতের বৈঠক। চীনের সাথে বিএনপির অভূতপূর্ব সম্পর্ক হতে যাচ্ছে মির্জা ফখরুল। ডাকাতি, ছিনতাই, হয়রানি বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন মানি চেঞ্জাররা। রিজার্ভে যোগ হচ্ছে আইএমএফের $137 কোটি ঋণ। নয়াদিগন্ত পত্রিকার বেশিরভাগ সংবাদে আমরা দেখলাম যে আন্তর্জাতিক যে সংবাদ, সেই সংবাদগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। জনকণ্ঠ পত্রিকা 3 আসনে নির্বাচনের প্রস্তুতি বিএনপির। 100 আসনের প্রাধান্য থাকবে তরুণ নেতাদের, চলছে প্রার্থী বাছাই। একনেকে 9,000 কোটি টাকার 17 প্রকল্প অনুমোদন। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা সরকারের। জুলাই হত্যাযজ্ঞের বিচার দাবিতে চলবে গণস্বাক্ষর কর্মসূচি। অবশেষে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি শুরু। কাতার সহচর দেশের আকাশসীমা খুলে দেওয়ায় বিমান চলাচল স্বাভাবিক। বিজয় উৎসবে মেতেছিল ইরান। নেতানিয়াহু একজন বিশ্বাসঘাতক ট্রাম্প। দাঁড়িপাল্লা সহ নিবন্ধন ফেরত পেল জামাত। করোনা, ডেঙ্গু, চিকুনগুনিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছেই। নতুন করে 21 জন করোনায় আক্রান্ত, একদিনে সর্বোচ্চ ডেঙ্গু রোগী। 1,058 কোটি টাকা দিচ্ছে এডিবি। নিবন্ধন চায় বেকার সমাজ, নাকফুল সহ বিচিত্র নামের 147 দল। ইসিতে আবেদন। আইএমএফের 2 কিস্তির $130 কোটি একসঙ্গে পাচ্ছে বাংলাদেশ। দেশে চালু হলো গুগল পে, গ্রাহকরা যেসব সুবিধা পাবেন। রয়েছে সময়ের আলো। ইসরায়েল যুদ্ধবিরতি, ট্রাম্পের প্রস্তাব ও কাতারের মধ্যস্থতায় থামল সংঘাত। যুদ্ধবিরতির প্রস্তাবের পর পাল্টাপাল্টি হামলা, ট্রাম্পের হুমকিতে উত্তেজনা নিরসন, পাল্টাপাল্টি বিজয় দাবি। কিছুদিনের জন্য হলেও ওই যুদ্ধবিরতি স্থায়ী হতে পারে বলছেন বিশ্লেষকরা। 12 দিনের যুদ্ধ, কারোর জনের পাল্লি ভাড়া, ট্রাম্প কি পেলেন? অপেক্ষা আপিল বিভাগের সিদ্ধান্তে, স্বয়ংক্রিয়ভাবেই ফিরবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা। রায় পুনর্বিবেচনার শুনানিতে সময় ক্ষেপণের অভিযোগ, 6 মাসও বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। আইএমএফের আরও $1.37 বিলিয়ন ঋণ ছাড়। গুম কমিশনের প্রতিবেদন, গুমের ঘটনায় গড়ে উঠেছে ভয় নীরবতার সংস্কৃতি। দাঁড়িপাল্লার নিবন্ধন ফেরত পেল জামাত। অংশগ্রহণমূলক সরকার গঠন করবে বিএনপি। যোগ্যপদ শ্রমিকদের রাখা হবে সরকারে। আন্দোলনের মতো নির্বাচন হবে জোটবদ্ধ, থাকছে না জামাত। কলম্বো টেস্ট ইতিহাস বদলের লক্ষ্যে বাংলাদেশে চালু গুগল পে। ব্যবহার করা হয়েছে উন্নত এনক্রিপশন প্রযুক্তি, যা গ্রাহকের তথ্য নিরাপত্তা নিশ্চিত করে। দর্শক, আমরা হাতে থাকা যে পত্রপত্রিকাগুলো সেগুলো আমরা দেখছিলাম। সেখানে আমরা দেখলাম যে আসলে বেশিরভাগ পত্রিকা প্রায় আন্তর্জাতিক যে সংবাদ, সেই আন্তর্জাতিক সংবাদগুলোকে আজকে প্রাধান্য দিয়েছি। বিশেষ করে ইরান এবং ইসরায়েলের মধ্যকার যে সংঘর্ষ, সেই সংঘর্ষের সংবাদই আমরা আজকে দেখছি যে পত্রিকাগুলো সংবাদ শিরোনাম করছে। দর্শক, আমরা অনুষ্ঠানের শুরুতেই যেমনটি বলছিলাম যে আমাদের এই অনুষ্ঠানে ভার্চুয়ালি একজন অতিথি যুক্ত থাকেন সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য। আজকে একজন অতিথি আমাদের সাথে যুক্ত রয়েছেন, এম রহমান মাসুম, সাংবাদিক ও মানবাধিকার কর্মী। জনাব এম রহমান মাসুম, শুনতে পাচ্ছেন আপনি আমাকে?
জি, আমি শুনতে পাচ্ছি। আমরা দেখছিলাম আজকে পত্রপত্রিকাগুলো আমার হাতে থাকা, সেসব পত্রিকাগুলোর মধ্যে ইরান এবং ইসরায়েলের মধ্যকার যে 12 দিনের লাগার যে যুদ্ধ, সেই যুদ্ধবিরতির খবরগুলোই সবগুলো পত্রিকা ছাপিয়েছে। সেখানে অনেকেই বলছে যে আসলে ইরানের জনগণ কিন্তু বিজয় উল্লাস করেছে, অন্যদিকে ইসরায়েলের যিনি প্রধানমন্ত্রী রয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু, তিনিও কিন্তু বলেছেন তাদের যে অভিযান ছিল, লক্ষ্যমাত্রা ছিল, সেটি বাস্তবায়ন হয়েছে। সেই জায়গা থেকে একটি বিষয় আসলে কাদের বিজয় হয়েছে এটি একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইব, কী মনে হয় আপনার। এবং একই সাথে এখানে আমরা দেখেছিলাম যে এরপরেও কিন্তু পাল্টাপাল্টি হামলা গতকালকে হয়েছে, সেই জায়গা থেকে এই যুদ্ধবিরতি কি থাকবে নাকি আবারও তারা হামলা বা সংঘর্ষে জড়িয়ে যাবে বলে মনে হয় আপনার? থ্যাংক ইউ। অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, এবং ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে এটাই আমাদের জন্য, সবার জন্য গুরুত্বপূর্ণ। কেননা সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষ এটাই বর্তমানে দেখতেছে এবং এই যুদ্ধের দিকে তাকিয়ে আছে, যেহেতু আমরা কোনো না কোনোভাবে সবাই ইম্প্যাক্টেড এই কারণে। ফর এক্সাম্পল, আপনি জানেন যে ফ্লাইটস ক্যান্সেল হয়েছে, মোটামুটি মধ্যপ্রাচ্য ভিত্তিক সবকিছু। এই যুদ্ধে আপনি জানেন যে ইসরায়েল এবং ইরান তারা চিরশত্রু একে অপরের। কে জয়ী হয়েছে এই প্রশ্নের উত্তরে যদি আপনি দেখেন, আপনি যদি সাইজ অফ দ্য ক্যাপাবিলিটিস এবং পার্টিসিপান্টস দেখেন, আমি যুক্তরাষ্ট্রের যেহেতু এখানে অন্তর্ভুক্ত আছে, এটা যদি আমি ধরে নেই, এবং ইরান বলছে তারা জয়ী হয়েছে, এখানে তাদের এই জয়ী হওয়ার দাবির ভিত্তি করে যদি আমরা কথা বলতে চাই, সেখানে যথেষ্ট পরিমাণ যুক্তি কিন্তু আছে। আপনি দেখেন, একটা রাষ্ট্র একা যা স্যাংশনের ভিতরেই মধ্য দিয়ে আছে এবং অর্থনৈতিকভাবে বলতে গেলে এক ধরনের বিপর্যস্ত, এবং কোনো একটা দেশ বা রাষ্ট্রকে বা গোষ্ঠীকে তারা কাছে পায় নাই। একাই আপনার ইসরায়েলের মতো সুপিরিয়র মিলিটারি ক্যাপাবিলিটি আপনার দেশে, এবং যুক্তরাষ্ট্র যেখানে আপনি যদিও তারা এর আগে তারা বলেন আমরা কোনোভাবেই এখানে জড়িত না, আপনি যদি ধরে নেন তারা ইনডাইরেক্টলি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সবকিছুতে এখানে জড়িত, এবং তারপরে পারমাণবিক স্থাপনাগুলোকে যে হামলা করা হয়েছে, এই ক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন যে ইরানের জয়ী হওয়াটার দাবিটা আমি যদি যুক্তিসঙ্গতভাবে বিশ্লেষণ করি, আমি বিকজ অফ দ্য ক্যাপাবিলিটিস অফ অফ ইরান ওর বর্তমান যে অর্থনৈতিক অবস্থান আছে, সেই ক্ষেত্রে আমি বলবো যে ইরানের এই দাবিটা অমূলক নয়। আর ইসরায়েল তারা যেভাবে বলেন যে আমরা জয়ী হয়েছি, দেখুন বিশেষ করে প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু, ওনার এই বক্তব্য, যে আপনি জানেন যে উনি অলমোস্ট every 10 words out of his mouth, 9 actually are lie. So উনি 10টি শব্দ যদি মুখ থেকে বের করেন, ধরে না হয় এই মুহূর্তে, এবং এটা ওয়েল এস্টাবলিশড দ্যাট উনার 9টাই কোনো না কোনোভাবে এগুলা মিথ্যায় পরিণত হয়। জি, আমরা দেখছিলাম যে তাদের যে বন্ধু প্রতিম দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনিও কিন্তু তাকে বিশ্বাসঘাতক বলেছেন। আপনার কথার সাথে যদি বলি সেটি, কাকে বিশ্বাসঘাতক বলেছেন? ইসরায়েলকে। যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বিশ্বাসঘাতক বলেছেন ডোনাল্ড ট্রাম্প। আচ্ছা, আমি এখানে বলে রাখি, ইয়াস, কেন বলেছেন আমি আপনাকে বলি। এই যুদ্ধটা যুক্তরাষ্ট্রের উপরে বিরাট বড় একটা চাপ সৃষ্টি করেছে। ফর এক্সাম্পল, 80% যুক্তরাষ্ট্রের নাগরিক, আমি একজন নাগরিক, এই যুদ্ধের বিরোধিতা করে যাচ্ছে, এবং সীমাহীন প্রেশারের মধ্যে পড়ে গেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ রিপাবলিকান পার্টি বা বর্তমান যে আপনার যারা সরকার পরিচালনা করতেছেন, এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যেহেতু মিড টার্ম ইলেকশন আছে, ক্যাটাস্ট্রফিক রেজাল্ট আসতে পারে আগামী ইলেকশনে যদি তারা এটাকে মিটিগেট না করেন। এজন্য প্রেসিডেন্ট ট্রাম্প যদিও তারা পারমাণবিক স্থাপনায় হামলা করেছেন, এটা মোটামুটি বলতে গেলে আপনি যদি দেখেন ইউরোপিয়ান অনেক কান্ট্রিজ এবং মধ্যপ্রাচ্যের অনেক দেশ যারা বলছে যে ইরান ইজ আওয়ার ফ্রেন্ড, তারও গোপনে এটাতে আসলে সায় দিয়েছে। যদিও এখানে বলা হচ্ছে যে আপনার, এবং যারা এক্সপার্টিজ আছেন, ফর এক্সাম্পল আপনার স্কট রিটার, আপনি জানেন যুক্তরাষ্ট্রের মিলিটারি একজন অ্যানালিস্ট, উনি বলছেন যে ইরান আসলে কোনো ক্ষেত্রেই আপনার পারমাণবিক এই আপনার তারা অস্ত্রের এখন পর্যন্ত বানায়নি, বা তার মোটামুটি কাছেও না। সুতরাং যদি থাকতো তাহলে তারা এটা করতো না এই জায়গাতে। সো এটা মোটামুটি ইসরায়েলকে স্যাটিসফাই করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প, ওয়াই? বিকজ আপনি জানেন যে বর্তমান সরকারে, প্রেসিডেন্ট ট্রাম্পের সরকারে, আপনার ফরেন সেক্রেটারি, তারপরে আপনার ডিফেন্স সেক্রেটারি, তারপরে আপনার সিকিউরিটি অ্যাডভাইজার থেকে শুরু করে মোটামুটি তারা প্রো ইসরায়েলের বা ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে। সো এটা তাদেরকে স্যাটিসফাই করতে, বা এই প্রেশার যেটা যুক্তরাষ্ট্রের ভিতর থেকে আসে, আপনি জিউস লবি থেকে,
এটাকে স্যাটিসফাই করতেই তারা এই হামলা চালিয়েছেন বলে মনে করা হচ্ছেন। এবং অ্যাবাভ অল আমি যদি মনে করি যে এইটা করার পরে প্রেসিডেন্ট ট্রাম্প এবং রিপাবলিকান পার্টি নজিরবিহীন একটা খারাপ অবস্থানে পড়ে গেছে। ফর এক্সাম্পল, যারা মাগা অর্থাৎ মেক আমেরিকা গ্রেট, যেটা এগেইন যেটা এটার সাপোর্টার্স হচ্ছেন রিপাবলিকান পার্টি, অথবা আপনি ট্রাকার কালচারের মতো বিশ্ববিখ্যাত সাংবাদিক থেকে শুরু করে মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং উনার উপায় নেই বর্তমানে এর বিপক্ষে অবস্থান। এমরুল রহমান মাসুম, আপনাকে যদি ইন্টারাপ্ট করি, সেটি হচ্ছে আমরা দেখছিলাম যে যুদ্ধবিরতির যেই প্রস্তাব, সেটি কিন্তু যুদ্ধবিরতির প্রস্তাবের পরেও দুপক্ষই কিন্তু পাল্টাপাল্টি হামলা করেছে। সেই জায়গা থেকে পরবর্তীতে আবার ট্রাম্পের হস্তক্ষেপে সেটি কিন্তু আপাতত বন্ধ রয়েছে। আমাদের সময় যেহেতু একেবারে কম, একেবারে ছোট করে 1 মিনিটের মধ্যে বলতে হবে যে আসলে এই যুদ্ধবিরতিটা কি এখন এই পর্যন্তই থাকবে, না এটি সামনে আবারও হামলা বা সংঘর্ষের মুখোমুখি হতে পারে? কি মনে হয়? একেবারে শেষ করতে হবে 1 মিনিটের মধ্যে। আমি এটা বলি যে এটা আবার উত্তেজনা সৃষ্টি করতে পারে, তবে ইসরায়েলের পক্ষ থেকে যদি এটা ভায়োলেট করা হয় তাহলে ইসরায়েল মে লুজ ইউনাইটেড স্টেটস অর প্রেসিডেন্ট ট্রাম্পস সাপোর্ট, আনডাউটেবলি আই ক্যান টেল ইউ দ্যাট, বিকজ ওনারা খুব ক্ষুব্ধ এবং তারা মনে করেন আজকের ইরানের সাথে এই সংঘর্ষ যে অথবা তাদের যে মিলিটারি আপনার বেস আছে সেখানে ইরানের যে হামলা সবকিছু শুধুমাত্র ইসরায়েলের এই পলিসির কারণে যা যুক্তরাষ্ট্রে মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সো আমি মনে করি অন্তত পক্ষে ইসরায়েল এটা ভায়োলেট করার দুঃসাহস। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন এমরুল রহমান মাসুম, সাংবাদিক এবং মানবাধিকার কর্মী। কথা হচ্ছিল ইসরায়েল এবং ইসরায়েলের মধ্যকার যে যুদ্ধবিরতি, সেই যুদ্ধবিরতির প্রসঙ্গে। দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের মূল আয়োজনে। হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা। যুদ্ধবিরতির মাঝেও হামলা, ইসরায়েল ইরান। ইসরায়েল মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, বিজয় উৎসব ইরান জুড়ে। তিনি ঘুষ খান না, কমিশন নেন, কাদের কালো অধ্যায়, আকাশপথে শিডিউল বিপর্যয়। রাজনীতিতে ভোটের প্রস্তুতি, মনোনয়ন পেতে বিএনপিতে দৌড়ঝাঁপ, ঘর গুছিয়ে আনছে জামায়াত। দাঁড়িপাল্লা সহ নিবন্ধন ফিরে পেল জামাত। দাবি আদায় আন্দোলনে অনড় 4টি পক্ষ। এমপি প্রার্থীর তালিকায় করছেন বাম নেতারা। 3 শাসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি। নিয়ন্ত্রণহীন আইন শৃঙ্খলা, দিনে গড়ে 10 খুন। রয়েছে প্রথম আলো। যুদ্ধবিরতিতে ইরান ইসরায়েল, ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা কেন? রাজনৈতিক অনিশ্চয়তা সহ 4 কারণে অর্থনীতি খারাপ। বিটিভি বেতারের স্বায়ত্তশাসন উপদেষ্টা কমিটি নিয়ে। স্বামী সভাপতি, স্ত্রী সম্পাদক, বাসাতেই দলের কার্যালয়। নতুন রাজনৈতিক দল, দেশে চালু হলো গুগল পে। কলম্বো টেস্ট, রজত জয়ন্তীতে 100তম টেস্টের উৎসব ফেরানোর আশা। একেবারে শেষ যে আমার হাতে পত্রিকা রয়েছে ইংলিশ ডেইলি, দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার যেটিকে সংবাদ শিরোনাম করছে সেটি জানাবো আপনাদেরকে। সিজফায়ার টেক হোল্ড আফটার ট্রাম্প রিবুক, ইরান says willing to resolve issue through talks. What cautiously welcome truce after 12 days of fighting. ইরান-ইসরায়েল ওয়ার। আমরা নিচের দিকে দেখছি গভর্নমেন্ট ওয়ার্ন অফ স্ট্রিক্ট অ্যাকশন এগেইনস্ট মব অ্যাটাক। আমরা দেখছিলাম মব ভায়োলেন্স যেটি হচ্ছে আসলে আইন নিজে হাতে তুলে নেওয়ার যে প্রবণতা। Mob violence now alarmingly roaching, say right activists blame government failure to match word with action. আসলে অনেকেই আসলে সরকারের ব্যর্থতাকেই আসলে দায়ী করছেন। আমরা দেখছিলাম যে আসলে বিভিন্ন যেসব সংস্থা রয়েছে, বেসরকারি সংস্থা, সেসব সংস্থাও কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি সেটিকে তুলে ধরেছেন। এবং একই সাথে আমরা দেখছিলাম যে গতকালকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তিনিও কিন্তু একটি অনুষ্ঠানে সেখানে এই যে মব ভায়োলেন্স অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই জায়গা থেকে সরকারের যে ব্যর্থতা, সেই ব্যর্থতাকেই তুলে ধরেছেন। নিশ্চয়ই আসলে সরকার এই ব্যাপারে সচেষ্ট হবে। নির্বাচনের আগে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে সব পরিস্থিতি স্বাভাবিক হবে, সেই প্রত্যাশা রেখে শেষ করছি দৈনিক পত্রিকার খবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।